এর আগে আমি ল্যাটিন এনসিএপি ক্র্যাশ টেস্ট নিয়ে একটা ভিডিও করেছিলাম, তারপর আমি গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্ট নিয়ে দুটো আলাদা আলাদা ভিডিও করেছি। অস্ট্রেলেশিয়ান এনসিএপি ক্র্যাশ টেস্ট নিয়েও আমি ডিটেলে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। আরেকটা করেছিলাম ভারত এনসিএপি ক্র্যাশ টেস্ট নিয়ে, কিন্তু ভারত এনসিএপি ক্র্যাশ টেস্টটা লঞ্চ করার আগে সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো আজকের ভিডিওটাও এনসিএপি ক্র্যাশ টেস্ট নিয়ে, কিন্তু এটা 2-3টে ক্র্যাশ টেস্টকে জয়েন করে ওটার মধ্যে একটা লিঙ্ক তৈরি করার চেষ্টা করব, বা একটা সূত্রে বাঁধার চেষ্টা করব। সূত্রে বাঁধার চেষ্টা এই জন্যই করব কারণ একটা অদ্ভুত সিচুয়েশান তৈরি হয়েছে। মারুতি সুজুকির যে ফ্রাঙ্কস গাড়িটা, সেটা অস্ট্রেলেশিয়ান এনসিপি ক্র্যাশ টেস্টে 1 স্টার রেটিং পেয়েছে। 1 স্টার রেটিং পেয়েছে সেটা বড় কথা নয়, সবথেকে বড় কথা হচ্ছে যে ফুল হুইথ যে টেস্টটা আছে, ফুল হুইথ ফ্রন্টাল টেস্ট যেটা আছে, সেখানে এদের যে পেছন সিটের সিট বেল্টটা আছে সেটা আনকন্ট্রোলেবলি বিহেভ করেছে, এবং তার জন্যে পেছনের সিটে যে ডামিটা বসেছিল তার চেস্টে, হেডে খুব বাজেভাবে অ্যাফেক্টেড হয়েছে, পুওর রেটিং পেয়ে গেছে। তো সেই জন্যেই অস্ট্রেলিয়াতে এবং নিউজিল্যান্ডে যে এনসিএপি রেটিং এজেন্সি আছে বা অর্গানাইজেশন আছে, তারা গভর্নমেন্টকে বলেছে এদের যে সিট বেল্টটা আছে সেই সিট বেল্টটা ঠিক করে বিহেভ করেনি, তো এই জন্যে পেছনের সিটে কোনো বাচ্চা বা বয়স্ক লোকের বসা উচিত না। তো সেই জন্য মারুতি সুজুকির তরফ থেকেও টোটাল 1439খানা গাড়ি, মানে 324খানা গাড়ি অস্ট্রেলিয়া থেকে রিকল করেছে, এবং 1115খানা গাড়িকে নিউজিল্যান্ড থেকে রিকল করেছে। টোটাল 1439টা গাড়ি এখানেই হচ্ছে। তো সেগুলোকে রিকল করে ওরা ফার্দার ইনভেস্টিগেশন করবে, অর্থাৎ এটা একটা ইনভেস্টিগেশন মোডে আছে। এবার কথা হচ্ছে, এর মধ্যে সুজুকি একটা স্টেটমেন্ট দিয়েছে, মানে মারুতি সুজুকি একটা স্টেটমেন্ট দিয়েছে যে ইন্ডিয়াতে যে সমস্ত গাড়িগুলো তৈরি হচ্ছে বা ফ্রাঙ্কস গাড়িগুলো যেগুলো বিক্রি হচ্ছে, সেইগুলোতে সিট বেল্ট যেটা আছে সেটা টেস্ট করার দরকার নেই, কারণ দে অ্যাডিয়ার টু ডিফারেন্ট রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। তো যাই হোক, যা বলেছে সেটা নিয়ে আমি আর বিস্তারিতভাবে যাচ্ছি না, কারণ বিস্তারিতভাবে যাওয়ার কোনো জায়গাও নেই। কিন্তু যেটা নিয়ে আলোচনা করার দরকার আছে সেটা হচ্ছে, এই মারুতি সুজুকির ফ্রাঙ্কস অস্ট্রেলেশিয়ান এনসিএপি ক্র্যাশ টেস্টে 1 স্টার রেটিং পেলো, কিন্তু আবার জাপান এনসিএপি ক্র্যাশ টেস্টে এটা 4 স্টার রেটিং পেয়েছিল। আবার যখন আপনি এশিয়ান এনসিএপি ক্র্যাশ টেস্ট দেখবেন, সেটায় 5 স্টার রেটিং পেয়েছিল, এবং সবই 2025-এ, আর সবই একই রকম গাড়ি। ঠিক আছে, একই রকম গাড়ি, সেটা আমি পরে বলছি কী ব্যাপার। কিন্তু আগে অস্ট্রেলেশিয়ান এনসিএপি ক্র্যাশ টেস্টে কী করে 1 স্টার রেটিং পেয়েছে সেটা আগে দেখে নিই, তারপর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি জাপান এনসিএপিতে যাব, তারপর এশিয়ান এনসিএপিতে যাব, এবং তারপর কোন কোন জায়গায় কোন কোন জিনিসগুলো না কেয়ারফুল হওয়ার জন্যে কোথায় রেটিং বেশি হয়েছে, কোথায় রেটিং কম হয়েছে, সেটাও আমি বলার চেষ্টা করব আজকের ভিডিওটা। অস্ট্রেলেশিয়ান এনসিএপি ক্র্যাশ টেস্টে যে অ্যাডাল্ট অকুপেন্ট প্রোটেকশন আছে, সেখানে 40-তে 19.3 পেয়েছে মারুতি সুজুকি ফ্রাঙ্কস গাড়ি। আর এখানে যে ফ্রন্টাল অফসেট টেস্টটা হয়েছে, যেটা 50 কিলোমিটার/আওয়ার হয়েছে, সেখানে আপনি যদি ড্রাইভারের সাইডটা দেখেন তাহলে দেখবেন যে হেড, মানে মাথাটা গুড পজিশন আছে, গুড অ্যামাউন্ট অফ প্রোটেকশন পাওয়া গেছে, চেস্টে উইক অ্যামাউন্ট অফ প্রোটেকশন পাওয়া গেছে, আপার লেগ যেটা আছে সেটা মার্জিনাল অ্যামাউন্ট অফ প্রোটেকশন, ড্রাইভারের যে ফিট আছে সেটাতেও মার্জিনাল অ্যামাউন্ট অফ প্রোটেকশন পাওয়া গেছে, লোয়ার লেগ যেটা আছে সেটা ইয়েলো হয়ে আছে, তার মানে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটেকশন পাওয়া গেছে। সিমিলারলি আপনি যদি কো প্যাসেঞ্জার দেখেন বা ফ্রন্ট প্যাসেঞ্জার দেখেন, সেখানে হেডে গুড অ্যামাউন্ট অফ প্রোটেকশন পাওয়া গেছে, আপার লেগ যেটা আছে সেটায় মার্জিনাল অ্যামাউন্ট অফ প্রোটেকশন পাওয়া গেছে, শরীরের বাকি জায়গাগুলোতে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটেকশন পাওয়া গেছে। সুতরাং সেই দিক থেকে যদি দেখেন, তাহলে ফ্রন্টাল অফসেট যে টেস্টটা আছে তাতে ড্রাইভার সামান্য হলেও অ্যাফেক্টেড হয়েছে। এবার আপনি চলে যান ফুল হুইথ ফ্রন্টাল টেস্টে, সেখানে সিট বেল্ট রিট্র্যাক্টার, যেটা পেছনের সিটে কাজ করেনি, যেটা আমি আগেই আলোচনা করেছি, সেটার জন্য যথেষ্ট স্কোর কমেছে। স্কোর কোথায় কমেছে? ফ্রন্টে যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে তার জন্য না, পেছনের সিটে যে বসে আছে তার জন্যে স্কোর কমেছে। এবার কীরকমভাবে কমেছে সেটা একটু দেখিয়ে দিই। ফ্রন্টে যে ড্রাইভার বসে আছে সে উইক অ্যামাউন্ট অফ প্রোটেকশন পেয়েছে চেস্টে, শরীরের বাকি অংশ যেমন আপার লেগ এবং হেডে গুড অ্যামাউন্ট অফ প্রোটেকশন পেয়েছে, নেকেও গুড অ্যামাউন্ট অফ প্রোটেকশন পেয়েছে। কিন্তু রিয়ার প্যাসেঞ্জার যিনি আছেন তার হেড এবং চেস্ট এই দুটো জায়গাতে পুওর অ্যামাউন্ট অফ প্রোটেকশন পাওয়া গেছে, রেড হয়ে আছে। যদিও এদের নেক যেটা আছে আর আপার লেগ আছে সেটা গুড অ্যামাউন্ট অফ প্রোটেকশন পেয়েছে, কিন্তু এই সমস্ত ঘটনার জন্যে, এই যে ঠিক করে কাজ করেনি সেটার জন্যে -2 ডিডাকশন হয়েছে শোল্ডার বেল্ট লোডের জন্যে, আর -4 হেড এক্সকারশনের জন্যে ডিডাক্ট হয়েছে। এবার আমরা বলছি না যে যেহেতু সিট বেল্ট রিট্র্যাক্টারটা ঠিক করে কাজ করেনি সেই জন্য 1 স্টার রেটিং পেয়েছে, মোটেই সেইটার জন্য পায়নি। সিট বেল্ট রিট্র্যাক্টারটা ঠিক করে কাজ করেনি বলে পেছনের সিটে যে বসেছিল তার একটা এফেক্ট হয়েছে,
সে পুয়ার অ্যামাউন্ট অফ প্রোটেকশান প্রোভাইড করেছে গাড়িটা, তো সেই জন্যে স্টারটা কমেছে, স্টার রেটিংটা কমেছে। এবার আরও একটা কারণে স্টার রেটিং কমেছে, সেটা পরে আসছি। তার আগে বলে দিই, এই এনসিপি ক্র্যাশ টেস্টে মানে অস্ট্রেলিশিয়ান এনসিপি ক্র্যাশ টেস্টে একটা অদ্ভুত ব্যাপার আছে, সেটা হচ্ছে ফার সাইড ইম্প্যাক্ট টেস্ট। সেটা 60 কিলোমিটার আওয়ারে হয় আর 32 কিলোমিটার আওয়ারেও হয়। ফার সাইড ইম্প্যাক্ট টেস্টটা কী জানেন তো, সামনে যে দুজন বসে আছে মানে ড্রাইভার বসে আছে এবং কো ড্রাইভার বসে আছে, তার মাঝখানে একটা এয়ারব্যাগ ডিপ্লয় হতে হবে যখন অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু ফ্রন্স গাড়িতে তো নেই। তো সেই জন্যে এই ফার সাইড ইম্প্যাক্ট টেস্টটা কিন্তু ফ্রান্স গাড়িতে এক্সিকিউট করা হয়নি, কিন্তু এই প্রভিশনটা দেয়া আছে যে মাঝখানে মানে ড্রাইভার আর কো প্যাসেঞ্জারের ফ্রন্ট কো প্যাসেঞ্জারের মাঝখানে একটা এয়ারব্যাগ যেন ডিপ্লয় হয়, সেইটার জন্য কিন্তু একটা স্কোর ক্যারি করবে অস্ট্রেলিশিয়ান এনসিপি ক্র্যাশ টেস্টে। এবার চাইল্ড অকুপেন্টে চলে যাই। চাইল্ড অকুপেন্ট প্রোটেকশনে 20.06 পেয়েছে আউট অফ 49। এবার পেছনের সিটে ধরে নেওয়া হয়েছে 10 বছর আর 6 বছরের একটা বাচ্চা আছে। ফ্রন্টাল অফসেট যে টেস্টটা হয়েছিল, যেটা 50 কিলোমিটার পার আওয়ার হয়েছিল, সেটা 6 বছরের বাচ্চাটার যে চেস্ট আছে সেটায় মার্জিনাল অ্যামাউন্ট অফ প্রোটেকশন পাওয়া গেছে, হেডে পুয়ার অ্যামাউন্ট অফ প্রোটেকশন পাওয়া গেছে। 10 বছরের যে বাচ্চাটা ছিল সেটার হেডে পুয়ার অ্যামাউন্ট অফ প্রোটেকশন পাওয়া গেছে আর চেস্টে উইক অ্যামাউন্ট অফ প্রোটেকশন পাওয়া গেছে। সিমিলারলি যখন সাইড ইম্প্যাক্ট টেস্টটা হয়েছে তখন 10 বছরের বাচ্চাটার মার্জিনাল অ্যামাউন্ট অফ প্রোটেকশন প্রোভাইড করা হয়েছে, চেস্টে গুড অ্যামাউন্ট অফ প্রোটেকশন প্রোভাইড করা হয়েছে। 6 বছরের বাচ্চার ক্ষেত্রেও গুড অ্যামাউন্ট অফ প্রোটেকশন প্রোভাইড করেছে গাড়িটা চেস্টে, আর হেডেতে পুয়ার অ্যামাউন্ট অফ প্রোটেকশন প্রোভাইড করেছে গাড়িটা, তো সেই জন্য স্কোরটা একটু কমেছে। এবার থার্ড যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে সেফটি অ্যাসিস্ট। এতে 10.03 পেয়েছে আউট অফ 18, মানে 55% পেয়েছে। এবার সেফটি অ্যাসিস্ট ব্যাপারটা কিসের উপর ডিপেন্ড করে, যেমন সিট বেল্ট রিমাইন্ডারের ওপর, লেন সাপোর্ট সিস্টেমের ওপর, এইবি মানে অটোনোমাস এমার্জেন্সি ব্রেকিং, স্পিড অ্যাসিস্ট্যান্স সিস্টেম, এইসবের ওপর ডিপেন্ড করে। এবার এক্ষেত্রে স্কোরটা কোথায় কমেছে, যে এইবি হেড অন ফাংশনালিটিটা আছে, মানে যেখানে দুটো গাড়ি মুখোমুখি আসছে, একটা গাড়ি এদিক দিয়ে আসছে আর একটা গাড়ি রং লেন ধরে উল্টো দিক থেকে আসছে, তো সেই গাড়ি দুটো যখন ধাক্কা মারার মতো অবস্থায় চলে আসছে, সেই ফাংশনালিটিটা কিন্তু ফ্রন্স গাড়ির মধ্যে কাজ করে না। এটা হচ্ছে অটোনোমাস এমার্জেন্সি ব্রেকিংয়ের একটা নেগেটিভ পার্ট যেটা ফ্রন্সে আছে। এছাড়া সিট বেল্ট রিমাইন্ডার তো আছে, কিন্তু মাঝখানে যে সিটটা আছে, পেছনের সিটে যে মাঝখানে সিটটা আছে যেখানে মানুষ বসবে, সেখানে কিন্তু কোনো সিট বেল্ট রিমাইন্ডার নেই, তো সেই জন্য স্কোর কমেছে। আর থার্ডলি মারুতি সুজুকির তরফ থেকে বলা হয়েছে যে যদি ড্রাইভার ঘুমিয়ে পড়ে বা একটা ড্রাউজিনেস ফিল হয়, তাহলে কিন্তু একটা সেন্সার আছে এই গাড়িতে, কিন্তু সেটার এগেনস্টে যে ডকুমেন্টেশনটা বা যে ডকুমেন্টসটা প্রোভাইড করার দরকার ছিল, সেটা কিন্তু মারুতি সুজুকির তরফ থেকে প্রোভাইড করতে পারেনি, তো সেই জন্যেই সেফটি অ্যাসিস্টে 10 পেয়েছে, 10.03 পেয়েছে আউট অফ 18। এবার ফোর্থ যে সেফটি পিলারটা, ইনফ্যাক্ট অস্ট্রেলিশিয়ান এনসিপি ক্র্যাশ টেস্টে 4টে সেফটি পিলার থাকে, অন্যান্য জায়গায় 3টে থাকে, অন্যান্য জায়গায় বলবো না, ভারত এনসিএপিতে 3টে পিলার থাকে, এতে 4টে পিলার আছে। এবারে সেই পিলারগুলো একটু আলোচনা করে নিই। অস্ট্রেলিশিয়ান এনসিএপি ক্র্যাশ টেস্টে অ্যাডাল্ট অকুপেন্ট আছে, চাইল্ড অকুপেন্ট আছে, সেফটি অ্যাসিস্ট আছে, ভালনারেবল রোড ইউজার আছে, কিন্তু ভারত এনসিএপিতে এই ভালনারেবল রোড ইউজার টেস্টটা নেই। এবার ভালনারেবল রোড ইউজার টেস্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অস্ট্রেলিশিয়ান এনসিএপি ক্র্যাশ টেস্টে যেভাবে অ্যাসেসমেন্ট করেছে, ভালনারেবল রোড ইউজার প্রোটেকশনে 41.39 পেয়েছে আউট অফ 63। এবার এখানে যেটা স্কোর কমেছে সেটা হচ্ছে রিভার্সের ক্ষেত্রে, মানে এইবি যে টেস্টটা হয়েছে অটোনোমাস এমার্জেন্সি ব্রেকিংয়ে, সেখানে 4 থেকে 8 কিলোমিটার বেগে যদি গাড়িটা পেছন করা হচ্ছে, মানে পেছন দিকে রিভার্স করা হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে পেডেস্ট্রিয়ানের প্রোটেকশন অতটা প্রোভাইড করছে না, পুয়ার পারফরমেন্স করেছে, তো সেই জন্য স্কোরটা অনেক কমে গেছে। তো মেনলি এই দুটো প্রবলেমের জন্যে বলতে পারেন যে রিভার্স করার সময় পেডেস্ট্রিয়ানকে অতটা সেন্স করতে পারেনি 4 থেকে 8 কিলোমিটার গতিবেগ থাকার জন্যে, এবং সিট বেল্ট রিট্র্যাক্টরটা ঠিক করে কাজ না করার জন্যে যেভাবে ড্যামেজ হয়েছে পেছন সিটে রিয়ার প্যাসেঞ্জারে যিনি বসেছিলেন, তো সেটার জন্যেই স্কোরটা কমেছে, অনেকটাই কমেছে, এবং 1 স্টার রেটিং পেয়েছে। এবার চলে আসি জাপান এনসিপি ক্র্যাশ টেস্টে কী কেসটা হয়েছে। জাপান এনসিপি ক্র্যাশ টেস্টে অ্যাকচুয়ালি 4 স্টার রেটিং পেয়েছে আউট অফ 5। এবার ওখানে মেনলি দুটো জিনিসের ওপর নজর দেওয়া হয়েছে, একটা হচ্ছে অটোনোমাস এমার্জেন্সি ব্রেকিং সিস্টেম, যেটা 92% স্কোর করেছে, আরেকটা হচ্ছে ফুল র্যাপ ফ্রন্টাল কলিশন টেস্ট, যেটা 76% স্কোর করেছে। এবার এই 76% যেটা স্কোর করেছে সেটাই আসছি, তার আগে এটাই চলে আসি। অটোনোমাস এমার্জেন্সি ব্রেকিং সিস্টেমের মধ্যে পেডেস্ট্রিয়ান অ্যাট ডে টাইম কীরকম প্রোটেকশন পেয়েছে, 5 আউট অফ 5 পেয়েছে। পেডেস্ট্রিয়ান অ্যাট নাইট, ওটাতেও 5 আউট অফ 5 পেয়েছে। বাইসাইক্লিস্ট কীরকম প্রোটেকশন পাচ্ছে না, 5 আউট অফ 5 পাচ্ছে, কিন্তু
ইন্টারসেকশানে পেডেস্ট্রিয়ানরা যারা রাস্তা পার হচ্ছে তারা কীরকম প্রোটেকশন পেয়েছে, মানে ধরে নেওয়া যাক যে চৌমাথার মোড়, এরকম চৌমাথা আছে, সেখান থেকে গাড়িটা বাঁদিকে বাঁকছে, সোজা এসে বাঁদিকে বাঁকছে চৌমাথায়। তো সেই সময় যখন বাঁদিকে বাঁকছে তখন একটা লোক বাঁদিকে রাস্তা দিয়ে এপার থেকে ওপার যাচ্ছিল। তো যখন ওপারে যাচ্ছিল তখন সেখানে সেন্সারটা ঠিক করে কাজ করেনি এইবিতে, তো সেই জন্য স্কোরটা কমে গেছে আর লেভেলও কমে গেছে, 3/5 পেয়েছে। এবার বাকি যে জিনিসগুলো আছে অটোনোমাস এমার্জেন্সি ব্রেকিং সিস্টেমের মধ্যে, সেটা হচ্ছে লেন ডিপারচার প্রিভেনশন সিস্টেম টেস্ট, এটাতেও 5/5 পেয়েছে। হাই পারফরমেন্স হেডলাইট টেস্ট, এটাতে 4/5 পেয়েছে। পেডাল মিস অ্যাপ্লিকেশন প্রিভেনশন টেস্ট, এতেও 4/5 পেয়েছে। এবার এই পেডাল মিস অ্যাপ্লিকেশনটা কি, সেটা হচ্ছে যে যদি কোনো ধরুন ব্রেকের জায়গায় আপনি অ্যাক্সিলেটার টিপে ফেললেন, হ্যাঁ, কিংবা অ্যাক্সিলেটারের জায়গায় ব্রেক টিপে ফেললেন, তো পেডাল একটা মিস অ্যাপ্লিকেশন হলো, তো সেইটার জন্য স্কোরটা কতটা কমছে বাড়ছে। এবার সেই জায়গাতে কিন্তু ফ্রন্টে যখন যাচ্ছে এবং রিভার্সে যখন যাচ্ছে দুটো ক্ষেত্রেই কিন্তু স্কোর দিয়ে এটাকে লেভেল 4/5 অ্যাসেস করা হয়েছে বা স্কোর দেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু এটার সাথে ওই যে অস্ট্রেলেশিয়ান এনসিপি ক্র্যাশ টেস্টে যে রিভার্স পার্কিং, সেটার কোনো মানে রিভার্স যে যাচ্ছে সেটার কোনো সম্পর্ক নেই। এটা মিস অ্যাপ্লিকেশনের জন্য ঘটনাটা ঘটেছে এবং তাতে একটু স্কোর কমেছে। এবার চলে আসি ফুল র্যাপ ফ্রন্টাল কলিশন টেস্টে। এখানে ড্রাইভারে প্রোটেকশন 5/5 রয়েছে, রিয়ার প্যাসেঞ্জার যিনি রয়েছেন তিনি পেয়েছেন 3/5। এবার এই জায়গাটা একটু নোট করার মতো আছে, এখানে যদি আপনি একটু কেয়ারফুলি দেখেন তাহলে দেখবেন যে রিয়ার প্যাসেঞ্জারের যে শোল্ডার বেল্ট লোডটা রয়েছে সেটা কিন্তু খুব খারাপ বিহেভ করেছে এবং সেই জন্য ওর ভ্যালুটাও বেড়ে গেছে 9.28, যেটা মার্জিনাল লোয়ার লিমিট 6 থেকে অনেকটাই ওপরে, তো সেই জন্যে স্কোরটাও কমে গেছে, -2 ইনফ্যাক্ট ডিডাক্ট হয়েছে। বাকি যে অ্যাবডোমেনের ক্ষেত্রে এবং ফিমারের ক্ষেত্রে গুড অ্যামাউন্ট অফ প্রোটেকশন পাওয়া গেছে, সুতরাং ওখানে 4 স্কোর করে গেছে, কিন্তু চেস্টের জন্য অনেকটা স্কোর কমে গেছে। আর সেই জন্য আলটিমেটলি ওভারঅল স্কোরটাও 8.43/12 পেয়েছে এবং লেভেলটাও 3/5 পেয়েছে। অর্থাৎ এই ফ্রাঙ্কস গাড়িটা যখন জাপানেও এনসিপি ক্র্যাশ টেস্ট হয়েছিল সেখানেও কিন্তু চেস্ট প্রোটেকশনটা ঠিকঠাক হয়নি, আর সেই জন্যে বাজে স্কোর পেয়েছে। কিন্তু আলটিমেটলি এই চেস্ট প্রোটেকশনটা, আচ্ছা তার আগে বলে নিই যে আর কি টেস্ট এখানে করা হয়েছে। এখানে নিউ অফসেট ফ্রন্টাল কলিশন টেস্টও করা হয়েছে, যাতে 4/5 পেয়েছে। সাইড কলিশন টেস্ট ফর ড্রাইভার 5/5। নেক ইঞ্জুরি প্রোটেকশন রিয়ার এন্ডে কলিশন পারফরমেন্স টেস্ট ফর ড্রাইভার 4/5 পেয়েছে, প্যাসেঞ্জারের জন্য 4/5 পেয়েছে। পেডেস্ট্রিয়ান হেড প্রোটেকশন পারফরমেন্স টেস্ট, এটা 3/5 পেয়েছে। পেডেস্ট্রিয়ান লেগ প্রোটেকশন পারফরমেন্স টেস্ট 5/5 পেয়েছে। প্যাসেঞ্জারের সিট বেল্ট রিমাইন্ডার টেস্ট 4/5 পেয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আলটিমেটলি চেস্ট প্রোটেকশনটা কম থাকার জন্যে এখানেও কিন্তু স্কোরটা কম পেয়েছে, যেটা বলছিলাম একটু আগে 3/5 পেয়েছে। কিন্তু তার জন্য দেখুন ওভারঅল যে স্কোরটা আছে, মানে এদের স্কোর ডিস্ট্রিবিউশনটা এমনভাবে হয়েছে জাপান এনসিপি ক্র্যাশ টেস্টে যে এটা খুব বেশি করে এফেক্ট করেনি, মানে আলটিমেটলি যখন ফাইনাল স্কোরে গিয়ে দাঁড়িয়েছে তখন 4/5 পেয়ে গেছে। ওয়ারাস আপনি যদি অস্ট্রেলেশিয়ান এনসিপি ক্র্যাশ দেখেন তাহলে কিন্তু ওই রিভার্স করার সময় যেহেতু ভালো পারফর্ম করেনি, এইবি ঠিক করে পারফর্ম করেনি এবং সেফটি অ্যাসিস্টের ক্ষেত্রেও অনেকভাবে ফেল করেছে। এছাড়া রেয়ার প্যাসেঞ্জারের যে ইঞ্জুরি সেটাও সিভিয়ার হয়েছিল ফ্রন্টাল অফসেট ফুল হুইথ টেস্টের ক্ষেত্রে, তো সেই জন্যও স্কোরটা অনেক কমে গেছে, 1 স্টার রেটিং পেয়ে গেছে। অর্থাৎ দুটো ক্র্যাশ টেস্টের মধ্যে সিমিলারিটি অনেক আছে, কিন্তু জাপানে যে ক্র্যাশ টেস্টটা হয়েছে সেটায় পোস্ট ক্র্যাশ সেফটি অ্যান্ড প্রিভেন্টিভ সেফটি এই জিনিসগুলোর উপর বেশি জোর দেওয়া হয়েছে, ওয়ারাস আমার মনে হয় অস্ট্রেলেশিয়ান এনসিপি যে ক্র্যাশ টেস্টটা রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভ সেফটির ওপরে বেশি জোর দেওয়া হয়েছে, আর সেই জন্যে এই ডিফারেন্সটা তৈরি হয়েছে এবং ইভেনলি ডিস্ট্রিবিউট হয়নি, প্রত্যেকটা স্কোর ইভেনলি ডিস্ট্রিবিউট হয়নি। এবার সেটা আপনি দেখতে পাবেন এশিয়ান এনসিপি ক্র্যাশ টেস্টে গেলে আরও ভালো করে। এশিয়ান এনসিপি ক্র্যাশ টেস্টে কী হয়েছে, 5 স্টার রেটিং পেয়েছে, 77.7% মতো স্কোর করেছে। আচ্ছা এখানে বলে রাখা দরকার যে 3টে যে ক্র্যাশ টেস্ট হয়েছে না, এই এশিয়ান এনসিপি, জাপান এনসিপি, অস্ট্রেলেশিয়ান এনসিপি, 3টেতেই কিন্তু যে ফ্রঙ্কস গাড়িটা পাঠানো হয়েছে তাতে 1.5 লিটারের মাইল্ড হাইব্রিড ইঞ্জিন আছে, সব কটাতেই অ্যাডাস ফিচার আছে। মাইল্ড হাইব্রিডের মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা একটু বলে দেওয়া দরকার। অস্ট্রেলিয়ার যে মাইল্ড হাইব্রিডটা পাঠানো হয়েছে সেটায় 1.5 লিটারের 6 অটোমেটিক মানে 6 গিয়ার অটোমেটিক ট্রান্সমিশন পাঠানো হয়েছে। জাপানে যে এনসিপি করানোর জন্য বা জাপানে যে ফ্রঙ্কস গাড়িটা চলে সেটায় 1.5 লিটারের হাইব্রিড পেট্রোল ইঞ্জিন আছে ঠিকই, কিন্তু এতে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন আছে আর 4 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন টর্ক কনভার্টার আছে। এছাড়া এশিয়ান এনসিপি ক্র্যাশ টেস্টে যে মারুতি সুজুকি ফ্রাঙ্কসটাকে পাঠানো হয়েছে সেই গাড়িটায়
680 আছে, মানে 6 গিয়ার অটোমেটিক ট্রান্সমিশন আছে, ওটাতেও 1.5 লিটারের ইঞ্জিন বা হাইব্রিড ইঞ্জিন, মাইল্ড হাইব্রিড ইঞ্জিন আছে। কোনোটাই কিন্তু ইন্ডিয়ান ফ্রাঙ্কসের সাথে মেলে না, কারণ ইন্ডিয়ায় যে ফ্রাঙ্কসটা আছে তাতে 1.2 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন আছে, পেট্রোল ইঞ্জিনের সাথে সিএনজিও আসে, এছাড়া 1 লিটারের টার্বো ইঞ্জিনও আসে। সুতরাং ইঞ্জিনের ক্ষেত্রে সবকটা ফ্রাঙ্কস যেগুলো টেস্ট হয়েছে, ইন্ডিয়ায় যে ফ্রাঙ্কসটা চলে সেটার সাথে বাইরের ফ্রাঙ্কসগুলোর কোনো মিল নেই। ইনফ্যাক্ট ইন্ডিয়ার ফ্রাঙ্কসে তো অ্যাডাস ফিচারও নেই, বাইরের সবকটা ফ্রাঙ্কসে তো অ্যাডাস ফিচারও আছে এবং অটোনোমাস এমার্জেন্সি ব্রেকিং সিস্টেমও দেওয়া আছে। এবার কথা হচ্ছে এশিয়ান এনসিপি ক্র্যাশ টেস্ট নিয়ে আলোচনা করছিলাম, সেখানে 2 রকম টেস্ট হয়েছে, ইনফ্যাক্ট 4 রকম টেস্ট হয়েছে। অ্যাডাল্ট অকুপেন্ট প্রোটেকশন হয়েছে, চাইল্ড অকুপেন্ট প্রোটেকশন হয়েছে, সেফটি অ্যাসিস্ট হয়েছে আর মোটরসাইক্লিস্ট সেফটি হয়েছে। এবার সবকটা মিলিয়েই কিন্তু এটা 77.7% স্কোর করেছে। এবার এই যে অ্যাডাল্ট অকুপেন্ট প্রোটেকশন, এতে 29.37 স্কোর করেছে আউট অফ 32, 38.94 স্কোর করেছে আউট অফ 54 চাইল্ড অকুপেন্ট প্রোটেকশানে, 16.5 স্কোর করেছে আউট অফ 21 সেফটি অ্যাসিস্টে, আর মোটরসাইক্লিস্ট সেফটিতে 8 স্কোর করেছে আউট অফ 16। এবার প্রত্যেকটার ওয়েটেজ কিন্তু আলাদা, মানে অ্যাডাল্ট অকুপেন্ট প্রোটেকশনের ক্ষেত্রে 40% ওয়েটেজ দেওয়া হয়েছে, বাকিগুলোর ক্ষেত্রে 20% ওয়েটেজ দেওয়া হয়েছে। সেই জন্যে আলটিমেটলি মোটরসাইক্লিস্ট সেফটিতেও কম স্কোর করা সত্ত্বেও সেটা কিন্তু রেটিং কমাতে কোনো রকমভাবে মানে ফ্যাক্টর তৈরি করেনি, মানে রেটিংটা 5 স্টারই হয়ে গেছে, কিন্তু মোটরসাইক্লিস্ট সেফটির ক্ষেত্রে অনেক কম স্কোর করেছে। এবার এই যে এইবি অটোনোমাস এমার্জেন্সি ব্রেকিং, সেটা কিন্তু এশিয়ান এনসিপি ক্র্যাশ টেস্টে খারাপ রেজাল্ট করেছে, সিটিতে 1.25 পেয়েছে আউট অফ 2.5। আবার অটোনোমাস এমার্জেন্সি ব্রেকিং যখন ইন্টার আরবান এরিয়ায় কাজ করেছে সেখানেও কিন্তু 1.75 স্কোর করেছে আউট অফ 3.5। অর্থাৎ এইবি এশিয়ান যে এনসিপি ক্র্যাশ টেস্ট আছে তার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট খারাপ পারফরমেন্স করেছে, তো তা সত্ত্বেও কিন্তু এটা 5 স্টার রেটিং পেয়ে গেছে। এবার এই জায়গায় আরেকটা জিনিসও বলা আছে যে প্রত্যেকটা জায়গায় যে ফ্রাঙ্কস গাড়ি টেস্ট হয়েছে সেগুলোর কিন্তু ওয়েট আলাদা। হ্যাঁ, আমি মানছি যে এশিয়ান এনসিপি ক্র্যাশ টেস্টে আর অস্ট্রেলেশিয়ান এনসিপি ক্র্যাশ টেস্টে ফ্রাঙ্কস গাড়ির ওজন সেম ছিল। যেমন ধরুন না, অস্ট্রেলেশিয়ান এনসিপি ক্র্যাশ টেস্টে গাড়ির ওজন 1065 কেজি ছিল, এশিয়ান এনসিপিতে 1060 কেজি ছিল, কিন্তু জাপানের যে এনসিপি ক্র্যাশ টেস্টটা তাতে কিন্তু গাড়ির ওজন আলাদা আলাদা হয়েছে। কোথাও 1135 কেজি নিয়ে টেস্ট করা হয়েছে, কোথাও 1212, কোথাও 1201, কোথাও 1266 কেজি, আবার কোথাও 1249 কেজি নিয়ে ফ্রাঙ্কস গাড়িটাকে জাপান এনসিপি ক্র্যাশ টেস্টে টেস্ট করানো হয়েছে। সুতরাং ডিফারেন্ট ওজনেও ফ্রাঙ্কস গাড়িটাকে টেস্ট করা হয়েছে। এবার কথা হচ্ছে যে এই যে ফ্রাঙ্কস গাড়িটা এক এক জায়গায় এক এক রকম পারফর্ম করেছে, এক এক জায়গায় এক এক রকম রেজাল্ট এনেছে, এক এক জায়গায় এক এক রকমভাবে টেস্ট হয়েছে এবং তার অ্যাসেসমেন্ট আলাদা করে হয়েছে, তার ওয়েটেজ আলাদা করে হয়েছে, তাকে পয়েন্ট দেওয়া হয়েছে আলাদা করে, তার স্কোরও দেওয়া হয়েছে আলাদা করে। তো এখানে এই যে 5 স্টার 4 স্টার 1 স্টার হচ্ছে, সেটা আলটিমেটলি এবার কেউ যদি বলেন যে আমার গাড়ি সেফ গাড়ি কারণ 5 স্টার রেটিং পেয়েছে এশিয়ান এনসিপি ক্র্যাশ টেস্টে, কথাটা তো ঠিক না। আবার কেউ যদি বলে যে অস্ট্রেলিয়ান এনসিপি ক্র্যাশ টেস্টে আপনার গাড়ি তো দেখা গেছে 1 স্টার রেটিং পেয়েছে, তাহলেও ঠিক না। এই যে এনসিপি ক্র্যাশ টেস্ট কোনটাকে বিশ্বাস করব? হ্যাঁ, আপনি বলবেন যে ভারত এনসিপি ক্র্যাশ টেস্ট বিশ্বাস করুন। ভারত এনসিপি ক্র্যাশ টেস্টে তো ফ্রাঙ্কসের কোনো টেস্টই হয়নি, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, হ্যাঁ, ব্যালেনোর টেস্ট হয়েছে, ব্যালেনো সেম হার্ডটেক প্ল্যাটফর্মেই তৈরি হয়েছে যেরকম ফ্রাঙ্কস গাড়িটা তৈরি হয়েছে, আর ওই গাড়িটা 4 স্টার রেটিংও পেয়েছেন। আমি মেনে নিলাম যে ফ্রাঙ্কস গাড়িটাও যদি আপনার ভারত এনসিপি ক্র্যাশ টেস্টে টেস্ট করানো হয় 4 স্টার রেটিং পাবে, কিংবা কম পেতেও পারে, আমি জানি না, কিংবা 5 স্টার রেটিংও পেতে পারে। আমি ধরে নিলাম যে তর্কের খাতিরে ধরে নিলাম যে 4 স্টার রেটিং পেয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই যে সিট বেল্ট রিট্র্যাক্টারের কথা বলছে, সেই সিট বেল্ট রিট্র্যাক্টারটা কি ঠিকঠাক কাজ করছে সেটাও তো কেউ জানে না। কিংবা এই যে অটোনোমাস এমার্জেন্সি ব্রেকিং, যেটা এখানে নেই, যেটা বলেই দিয়েছে যে ভারত এনসিপি ক্র্যাশ টেস্টে অ্যাডাস ফিচারটা ম্যান্ডেটরি না, তো সেক্ষেত্রে ঠিকঠাক কি অ্যাসেসমেন্ট হচ্ছে, নাকি আমরা পুরোটাই এই জাস্ট মার্কেটিং একটা গিমিক, মানে মার্কেটিং করানোর জন্য এই স্টার রেটিংগুলো দেওয়া হচ্ছে এবং দেখানো হচ্ছে যে বাবা কত স্কোর করেছে, কত ভালো স্কোর করেছে, সুতরাং গাড়িটা নেওয়া ভালো। মানে এমন একটা সিচুয়েশান তৈরি করে দিচ্ছে আমাদের মধ্যে যেখানে মানুষ আরও পাজেল হয়ে যাচ্ছে এই স্টার রেটিংগুলোকে। সুতরাং আমার মনে হয় এক্ষেত্রে এমন একটা ইউনিভার্সাল নিয়ম থাকা উচিত যেখানে সব টেস্টগুলোর ভ্যালুয়েশনগুলো যেন সমানভাবে হয়। আমি বলছি না যে গাড়ি আলাদা পাঠিও না, গাড়ি তুমি আলাদা পাঠিয়ে দিতেই পারো ওর রেসপেক্টে, কিন্তু টেস্টিংয়ের যে প্যারামিটারগুলো সেগুলোকে সেম রাখা উচিত। অ্যাটলিস্ট মানুষ ইভ্যালুয়েট তো করতে পারবে যে কোন টেস্টের নিরিখে কোন গাড়িটা কীরকম স্কোর করেছে। এখন তো যা সিচুয়েশান হয়েছে, মানে
মানুষ তো পুরো পাজল হয়ে আছে। এছাড়া এই যে টাটা টিয়াগো, কতকাল আগে টেস্ট হয়েছিল, 4 স্টার রেটিং পেয়েছে। আজকের দিনে যদি টাটা টিয়াগোর আবার টেস্ট করা হয়, হতে পারে কম স্কোর করতে পারে। সুতরাং পুরনো আমরা একটা টেস্টকে ধরে বসে আছি। টাটা টিয়াগোকে বলছি 4 স্টার রেটিং পেয়েছে, দারুণ সেফটি কার। ইট মে নট বি আ সেফটি কার নাওয়াডেজ। তো এই জিনিসগুলোকে স্ট্রিমলাইন করা উচিত। এছাড়া অ্যাডাল্ট অকুপেন্ট, চাইল্ড অকুপেন্ট, এগুলো তো আলাদা আলাদা সেফটি রেটিং। আমরা যে বলি যে একটা গাড়ি 5 স্টার রেটিং পেয়েছে, আরে অ্যাডাল্ট অকুপেন্টে যে 5 স্টার রেটিং পেয়েছে সেটার রেসপেক্টে আমরা বলে দিচ্ছি যে ওই গাড়িটা 5 স্টার রেটিং। ওভারঅল রেটিং কিছু নেই। চাইল্ডে হয়তো 2 স্টার রেটিং পেয়েছে, সেই গাড়িটা 3 স্টার রেটিং পেয়েছে, আমরা সেটা দেখছি না। অ্যাডাল্ট অকুপেন্টে 5 স্টার রেটিং, সুতরাং গাড়িটা 5 স্টার সেফটি। পিছনের সিটের লোকের কি দাম নেই? তারা যে 3 স্টার পেলো, 4 স্টার পেলো, 2 স্টার পেলো, সেটা কোথায়? তো এই জিনিসগুলোকে মানে আমার মনে হয় যে আপনি যখন কিনতে যাচ্ছেন গাড়িটাকে, তখন আরও মাইনিউটলি দেখা দরকার। এই যে 5 স্টার রেটিং সেটা দেখেই দৌড়বেন না। হতে পারে যে চাইল্ড সেফটিতে হয়তো 3 স্টার রেটিং পেয়ে আছে, 2 স্টার রেটিং পেয়ে আছে। তো যাই হোক, আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিওটা আপনি অবশ্যই আপনার যে বক্তব্যটা সেটা লিখে জানাবেন, কারণ এই ভিডিওটা দরকার যে সবার কাছে পৌঁছে যাক। শেয়ার করা দরকার, শেয়ার করবেন প্রচুর, কমেন্ট করে জানাবেন আপনার বক্তব্য এবং ভালো থাকবেন।